শুভ বিকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলের ভালো আছেন, সুস্থ আছেন। একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে ওই বিকেল 4টের মতো। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। বিকেল থেকে রাত পর্যন্ত আমি কি করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। দুপুরে একটু শুয়েছিলাম, সেই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই যে মাটির ঘর, একটুখানি জলের ছড়া না দিয়ে ঝাড়ু দিলে প্রত্যেকটা জিনিসে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে যায়। সেই জন্য গরম পড়ার সাথে সাথে আমি একটুখানি হালকা করে জলের ছড়া দিয়ে তারপরেই ঝাড়ুটা দিই ঘরের মধ্যে। জলের ছড়া বলতে খুব বেশি দেওয়ার দরকার নেই, এইরকমভাবে দিলেই হবে। দেখতে পেলেন আমি খুব হালকাভাবে দিয়েছি। অনেকে বলে যে জলের ছড়া দিলে নাকি ধুলোটা বসে যায়। আসলে সেরকম কিছুই নয়, ভালো করে ঝাড় দিলে ধুলোটা ঠিক চলেই যায়। জলের ছড়াটা দিলে ধুলোটা আরও যে আসবাবপত্র আছে ওইগুলোতে কম হয়, নইলে এতটা পরিমাণে ধুলো হয় যে প্রত্যেক দিনই মোছার পরেও আবার ঝাড়ু দেওয়ার পরেও ধুলো হয়ে যায়। তো নিচে এসেছি, ছেলের বায়না এখন আখ খাবো। দুধ খাওয়াতে গেলাম, কিছুতেই খেলো না, অল্প একটুখানি খেয়েছে। আর এখন বলছে আমি আখ খাবো। তো এই আখ, সত্যি কথা বলছি, দাঁত দিয়ে ছাড়াতেই সব থেকে বেশি ভালো হয়। বটি দিয়ে ছাড়াচ্ছি যেন ছাড়াতেই পাচ্ছি না। আর আখটা শুকিয়েও গেছে, অনেক কদিন ধরেই আনা হয়েছে। কেটে দিয়েছিল একটুখানি, এখনও এতটা পরিমাণে রয়েছে। আমি আখ খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু সময়ের অভাবে খাওয়াই আর হয় না। তো ওকে কেটে দিয়ে আমিও এক কুচি খেয়েছি। তারপরে চলে আসলাম গাছের যত্ন নিতে। ঠিক প্রত্যেক দিন বিকালবেলায় আমি এইভাবে গাছের যত্ন নিয়ে থাকি। আজকে কিছু নতুন গাছ বসাবো, তো সেই জন্য কিছু ঘাস হয়েছিল, তার সাথে কিছু শাক গাছও বেরিয়েছিল, ওইগুলো সব তুলে ফেলে দিলাম। আর এই লাউ শাকটা প্রায় 2 মাস আগে বসিয়েছিলাম, তো এখন লাউ শাকটা বেরিয়েছে। মানে লাউ গাছটা বিম করাই হয়ে গেল, তারপরে লাউ বেরিয়েছে। যাই হোক, বেরিয়েছে। তো আমি ভাবছিলাম বেরোবে নাই, হয়তো খারাপ হয়ে গেছে, কিংবা ইঁদুরে হয়তো বীজগুলো খেয়ে নিয়েছে। লাউ গাছের গোড়াটায় মাটি দিলাম, তার সাথে কিছু লঙ্কা গাছ লাগালাম। আর এইখানে এই লঙ্কা গাছটাও বেশ বড় হয়ে গিয়েছে। আর তার সাথে একটা লঙ্কা গাছেও কিন্তু ফুলও এসেছে আর লঙ্কাও ধরেছে। এর আগে একটা লঙ্কা গাছে ফুল আসলো, কিন্তু লঙ্কা হলো না, গাছটাই মরে গেল। জানি না এটা কি হবে, কি কারণে এরকম হচ্ছে বুঝতে পারছি না। পুরো পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, তারপর শুকিয়ে গিয়ে মরে যাচ্ছে। এই যে পার্লারের ঘরটা এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি। এখন তো আর কোনো রকম বিয়ের সিজন নেই, বিয়ের সিজন পুরো অফ হয়ে গেল। আবার সেই বৈশাখ মাস থেকে শুরু। এখন এবার টুকিটাকি কাস্টমার হবে, তবে এই 2 দিন ধরে আর কোনো কাস্টমার সেরকমভাবে নেই, কারণ এই কদিন আগে বিয়ের সিজন গিয়েছে, আবার হয়তো কদিন পর থেকে শুরু হবে। তো সমস্ত কাজবাজ সেরে নিজেও একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এই যে এখন চুলটা আঁচড়ে নিয়ে চুলটা বেঁধে নেব। আর ছেলে এখন বায়না ধরেছে ওর বাবার কাছে যাবে, ওর বাবা গিয়েছে কাপড় জমা দিতে। আমি ওকে সেই জন্যই একটু গল্প শোনাচ্ছি আর চুপ করিয়ে রাখার চেষ্টা করছি। ছোট বাচ্চা, কি বলবো বলুন, যেটা ধরে সেটাই চাই। কিন্তু এখনই ওর বাবাকে আমি কীভাবে এনে দেবো, ওর বাবা তো এখন নেই, তো চলে আসবে কিছুক্ষণ পরেই। তো ও আবার গল্প শোনার পরে দরজাটা দিয়ে আসলো, বললো মা আমি এখানে দরজাটা দিয়ে দিচ্ছি, কারণ কুকুর ঢুকে যাবে সেই জন্য। আর কি বলুন তো, এই যে বসন্ত পড়লেই নয়, স্কিনটা দেখবে আরও বেশি ড্রাই হয়ে যায়। তো এই ময়শ্চারাইজার না মাখলে একদমই হয় না। আর এই যে আমার হাজব্যান্ড চলে এসেছে, আর একসাথে 4 লিটার আজকে তেলও নিয়ে এসেছে। সত্যিকার বাড়িতে যদি তেল, ডাল, চাল আর আলুটা থাকে না, আর কিছু ভাবতে হয় না, এইগুলো দিয়ে মোটামুটি চলে যাবে। তার সাথে নিয়ে এসছে চপ, আর ছেলের জন্য একটা নিমকি আর একটা বেড চপ। ও তো মানে আমাকে ছবি তুলতেই দিচ্ছে না, মানে থালটা সরিয়ে নিয়ে নিচ্ছে, কারণ ও ছোট বাচ্চা তো সেটা বুঝতে পারছে না, আর ওকে বোঝালেও বোঝে না, যেটাই তো আপনাদেরকে আগেই বললাম। ভীষণ জেদি, খুবই মানে অধৈর্যবান, মানে ধৈর্য একটুকু নেই ওর। দিতেই হবে, মানে এটা এখনই দিতে হবে তো দিতেই হবে, এরকমটাই করে ও। এইখানে এই যে চপ আর মুড়ি নিয়ে নিচ্ছি, 2টো চপ আমার না, একটা হাজব্যান্ডের, একটা আমার। আর চা, তার সাথে সন্ধ্যাবেলার খাওয়াটা কিন্তু আজকে জমে গেল। যদি একটু শসা টসা থাকতো তাহলে বেশ মুড়ি মাখাটা ভালো হতো, কিন্তু আজকে শসা টসা সব বারণ তো হয়ে গিয়েছে। আমি যেদিন যাব সেদিন নিয়ে আসবো। আমি বলেছি হাজব্যান্ডকে যে এখান থেকে নিয়ে আসতে হবে না, কারণ এখানে জানেন তো অনেকটা বেশি দাম, সেই জন্য। আর যেখানে অল্প পাবো সেখান থেকে নেওয়াটাই আমার মনে হয় বেশি ভালো, কারণ এই যে অভাবের সংসারে এইরকমভাবেই কিন্তু আমাদেরকে চলতে হয়। যদি আমরা এইভাবে বুঝে শুনে চলতে পারি না,
তাহলে কী হয়, সংসারটা বেশ ভালোভাবেই চলে যায়। তো এখন খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে পড়াতে বসেছি। দেখতেই পাচ্ছেন দুষ্টুমিটা, একবার বইয়ের ওপর পা তুলে দিচ্ছে, একবার বইগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে, কিন্তু তবুও ওকে তো পড়াতে হবে। 3 বছরের হতে গেল, আর 1 মাস পরেও 3 বছরে পড়ে যাবে। তো একটু একটু করে আমি ওকে পড়ানোর চেষ্টা করি, খেলার ছলেও পড়ানোর চেষ্টা করি, কারণ সব বাচ্চা তো সমান নয়। আমার বাচ্চা না একদম পড়তে চায় না, খুবই কষ্ট ওকে পড়াতে, খাওয়াতে, সব রকমই ভীষণ কষ্ট করেই করতে হয়। কিংবা অনেক বাচ্চা আছে আবার খুব সহজেই করে নেয়, তো সবাই তো সমান হবে না। তো এইখানে যে ওকে পড়ালাম, পড়িয়ে একটুখানি বইগুলো এবার গুছিয়ে রেখে দিলাম, আর কারণ পড়বে না। প্রায় 1.5 ঘন্টার মতো চেষ্টা করেছি, যাই হোক অনেক কিছুই বলেছে, আবার অনেক কিছুই বলেনি। তো এই যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, ওইগুলোই এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর ও এখানে ওর বাবা শুয়ে আছে, ওর বাবার সাথে খেলা করছে। সারাদিন এত এনার্জি ও কোথা থেকে পায় আমি জানি না, ঠিক মতো খাবারও খায় না, আর ঘুমও ওর প্রচুর পরিমাণে কম। তার সাথেও এতটা পরিমাণে দৌড়াদৌড়ি লাফালাফি করে আমি বুঝতে পারি না। আমি ওকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি, বাবা তুমি এত এনার্জি কোথায় পাচ্ছ? ও তখন হাসতে থাকে, কারণ কিছু না বুঝলে যেটা হয়। তো এই জামা কাপড়গুলো সব তোলা হবে, আর নিচের কাপড়গুলো ওগুলো হচ্ছে একটু মার দিতে হবে, কারণ প্রচণ্ড নরম হয়ে গেছে, আর ওইগুলো তো রোজ পরা হয় না, তো একটুখানি মার দিলে ভালো, বেশ পরতে ভালো লাগবে। আর যেগুলো বাড়িতে প্রত্যেক দিন, ওগুলো আর মার দেওয়া হয় না। তো এই যে নিচে এসে এখন খাওয়াতে বসেছি, কিছুতেই খাওয়াতে পারছিলাম না, আর প্রত্যেক দিন ওই হাতে ওর একটা লাঠি থাকবেই, মানে সবসময় বলতে গেলে থাকেই। ওর যে কী লাঠি নিয়ে খেলা আমি বুঝি না। ওর বাবাও নাকি খুব ছোটোবেলায় ওরকমই ছিল, লাঠি, জুতো, দড়ি নিয়ে নাকি ওর বাবা ঘুমাতো, কিন্তু আমার ছেলে ঘুমায় না, সারাদিন খেলে নিয়ে। ভয় লাগে জানেন তো, যদি কোথাও লাগিয়ে ফেলে কিংবা অন্য কাউকে মেরে দেয়, ছোটো বাচ্চা বলা তো যায় না। তো খাওয়ানোর অনেক চেষ্টা করলাম, অর্ধেক রুটিও খাওয়াতে পারলাম না, পেটটা ভরা ভরাই রয়েছে। দেখি রাত্রে যদি একটু দুধ খাওয়াতে পারি খাইয়ে দেবো, মনে হয় না আর খাবে। ওর খাওয়াটাই আসলে এরকম, খেতেই চায় না একদম। খাওয়ানোর জন্য অনেক ডাক্তারও দেখিয়েছি, ওষুধও খাইয়েছি, কিন্তু সেই ওষুধ খেলে হয়তো একটুখানি, তারপরে আর খেতে চায় না। বাবা বলে একটু বড় না হলে ও হয়তো খাবে না। তো এই যে পার্লারের ঘরের টেটা আমার ছেলে পুরো অবস্থা খারাপ করে দিয়েছিল। ও এই ঘরটায় ঢুকলেই সব পাউডারগুলোকে পুরো ফেলে ছড়াবে, তো সেটাই করেছিল। আর অনেকগুলো জিনিস খুঁজে পাচ্ছিলাম না, সব এদিক ওদিক ছিটিয়ে দিয়েছিল, সেইগুলো সব খুঁজে খাজে ভালো করে মুছে এখানটা গুছিয়ে রাখছি। আসলে কদিন এইখানে ঢোকা হয়নি, 2-3 দিন মতো। তো ওইদিকে একটুখানি ব্যস্ত ছিলাম, অনুষ্ঠান ছিল, সেই দিকেই চলে গিয়েছিলাম, আর কাস্টমারও ছিল না, সেই জন্য আর এই ঘরটায় ঢোকাই হয়নি। জাস্ট শুধু ঝাড় দিয়েছিলাম, এগুলো আর গোছানো হয়নি। তো এই ঘরটা পরিষ্কার করে রেখে রাতে ডিনার করতে বসেছি। আজকে আছে রুটি, আর দিনে যা তরকারি ছিল, ছোটো মাছ আলু দিয়ে তরকারি ছিল, তার সাথে একটু গুড় নিয়েছি। গুড় দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তার সাথে শিম ভাজাও ছিল, তার সাথে একটুখানি কলাই মাখাও করেছিল। আর আমি অর্ধেকটা রুটি খেয়েছিলাম, তারপর 2টো ভাত খেয়েছিলাম। আসলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই জন্য মাকে বলেছিলাম আজকে আমি আর ভাত খাবো না, আজকে রুটিই খাবো। কিন্তু ওই যে ভেতো বাঙালি, এক কথায় আমি হচ্ছে ভেতো বাঙালি, ভাত ছাড়া একদম থাকতেই পারি না। সেই জন্য অর্ধেকটা রুটি খেলাম, তারপর আবার ভাত নিয়েছিলাম, ভাতও একটুখানি খেলাম, নিজেরা তো খেয়ে নিলাম। এবার আমাদেরকে যে সারা রাত গার্ড দেয় যারা, তাদেরকে তো এবার খেতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ওখানে সবাই শুয়ে রয়েছে, আর আমি খাবার দেবার কিন্তু সঙ্গে সঙ্গে ওরা ছুটে চলে এসেছে। মানে কিছু যদি আমি কখনো জল নিয়েও বাইরে বেরোই, তারপরেও ওরা আমার পেছন পেছন চলে যায়। আসলে কি বলুন তো, ওদেরকে রোজ খাবার দিত, সেই জন্য ভাবে কি ওদেরকে হয়তো আমি খাবার দিতেই আসছি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।